আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজের সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। শুরুতেই জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালীতে ইরান মার্কিন নৌবাহিনীর সরাসরি সংঘর্ষ, যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে পুরো মধ্যপ্রাচ্য। ট্রাম্পের কড়াকড়িতে আমেরিকায় সেলফ ডিপোর্টেশন আতঙ্ক, নিজ দেশে ফিরছেন হাজার হাজার অভিবাসী। 18% ডাকাতি আর 300% খুন, নিউ ইয়র্ক সাবওয়ের নিরাপত্তা নিয়ে বড় ধরনের কেলেঙ্কারি ফাঁস। কেন্টাকিতে সুরক্ষিত জেল ভেঙে পালালো 2 দুর্ধর্ষ কয়েদি, আতঙ্কে ঘরবন্দি হাজার হাজার মানুষ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা আরও ঘনীভূত হচ্ছে। পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে মার্কিন ও ইরানি নৌবাহিনীর মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। ইরান যখন যুদ্ধের সমাপ্তি সংক্রান্ত একটি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই এই সামরিক উত্তেজনা কূটনৈতিক সমাধানকে আরও অনিশ্চিত করে তুলেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে বেপরোয়া সামরিক দুঃসাহসিকতা হিসেবে অভিহিত করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ওয়াশিংটন কি আলোচনার টেবিলে ইরানকে নতি স্বীকার করাতে চাপের কৌশল অবলম্বন করছে? এদিকে লেবাননে ইসরায়েলি হামলা আরও জোরালো হয়েছে। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির চুক্তি থাকা সত্ত্বেও গত 24 ঘন্টায় বেশ কয়েকবার মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও গত 24 ঘন্টায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। গত 2 মার্চ ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে শুক্রবার ছিল অন্যতম রক্তক্ষয়ী দিন। একদিকে হরমুজ প্রণালীতে রণপ্রস্তুতি, অন্যদিকে লেবাননে ক্রমাগত বোমা বর্ষণ। সব মিলিয়ে পুরো অঞ্চল এখন এক ভয়াবহ যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। বিশ্ব নেতারা এখন তেহরানের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছেন। যুক্তরাষ্ট্রে থাকার স্বপ্ন কি অধরাই রয়ে গেল? ট্রাম্পের কঠোর ইমিগ্রেশন পলিসির কারণে গত 15 মাসে দেশ ত্যাগের হার বেড়েছে অন্তত 7 গুণ। 80,000-এরও বেশি অভিবাসী তাদের গ্রিন কার্ড বা আশ্রয়ের দাবি ছেড়ে নিজ দেশে ফিরে যাচ্ছেন। কেন এই গণপ্রস্থান? ডিটেনশন সেন্টারের ভয়াবহতা নাকি ট্রাম্পের নতুন আইনের প্রভাব? জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী কঠোর অবস্থান এখন দৃশ্যমান। সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে হাজার হাজার অভিবাসী তাদের আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে নিজ দেশে ফিরে যাওয়ার পথ বেছে নিচ্ছেন। গত 15 মাসে এই সংখ্যা গত প্রশাসনের তুলনায় 7 গুণ বৃদ্ধি পেয়েছে। ওয়াশিংটন পোস্টের এক পর্যালোচনা অনুযায়ী 2025 সালের শুরু থেকে এ বছরের মার্চ পর্যন্ত প্রায় 80,000 অভিবাসী স্বেচ্ছায় দেশ ত্যাগের আদেশ গ্রহণ করেছেন। বাইডেন আমলের তুলনায় এই হার 600%-এরও বেশি। ট্রাম্প প্রশাসন একে তাদের নীতির সাফল্য হিসেবে দাবি করছে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বা DHS জানিয়েছে, বাইডেন আমলের নমনীয় নীতির কারণে যে লাখ লাখ অভিবাসী অবৈধভাবে প্রবেশ করেছিল, বর্তমানে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। তবে মানবাধিকার সংস্থাগুলো ভিন্ন কথা বলছে। ভেরা ইনস্টিটিউটের মতে 80,000 অভিবাসীর একটি বড় অংশ বর্তমানে বিভিন্ন ডিটেনশন সেন্টারে বন্দী রয়েছে। সেখানে মাসের পর মাস আটকে থাকা এবং আইনি সহায়তার অভাব দেখে অনেকেই হতাশ হয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। বিশ্লেষকরা একে সেলফ ডিপোর্টেশন বা আত্মবহিষ্কারের এক নতুন রূপ হিসেবে দেখছেন। ট্রাম্প প্রশাসন একটি বিশেষ অ্যাপের মাধ্যমে ফিরে যাওয়ার ক্ষেত্রে বিমান টিকিট এবং আর্থিক প্রণোদনার প্রস্তাবও দিচ্ছে। সমালোচকরা বলছেন, বন্দি শিবিরের পরিস্থিতি এতটাই নাজুক যে অভিবাসীরা কেবল মুক্তি পেতেই এই পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন। নিয়ম অনুযায়ী স্বেচ্ছায় ফিরে গেলে পরবর্তীতে আইনি উপায়ে পুনরায় যুক্তরাষ্ট্রে আসার সুযোগ থাকলেও এর প্রভাব দীর্ঘমেয়াদে কি হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। আমেরিকার নাগরিকত্ব কি এখন ঝুঁকির মুখে? তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগে ভারত ও চীন সহ 12 জন প্রবাসী নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া শুরু করেছে ট্রাম্প প্রশাসন। যারা মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট হাতিয়ে নিয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে বিচার বিভাগ। এই সাঁড়াশি অভিযানের বিস্তারিত এবং তালিকায় কারা আছেন জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভের ক্ষেত্রে তথ্য গোপন ও জালিয়াতির বিরুদ্ধে এবার চূড়ান্ত যুদ্ধ ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। অতি সম্প্রতি ভারত, চীন, ইরাক ও সোমালিয়া সহ বিভিন্ন দেশের 12 জন স্বাভাবিক নাগরিকত্ব পাওয়া ব্যক্তির নাগরিকত্ব বাতিলের আইনি প্রক্রিয়া শুরু করেছে দেশটির বিচার বিভাগ বা DOJ।
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এক কড়া বার্তায় জানিয়েছেন, যারা ইচ্ছাকৃতভাবে নিজেদের অপরাধের ইতিহাস লুকিয়ে বা মিথ্যা তথ্য দিয়ে আমেরিকান নাগরিকত্ব হাতিয়ে নিয়েছেন তাদের আর ছাড় দেওয়া হবে না। এই বিশেষ অভিযানে যাদের লক্ষ্য করা হয়েছে তাদের বিরুদ্ধে আল কায়দা ও আল শাবাবের মতো সন্ত্রাসী গোষ্ঠীর সাথে সম্পৃক্ততা, হত্যা এবং গুরুতর যৌন অপরাধের তথ্য গোপনের প্রমাণ পাওয়া গেছে। তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে একজন ইরাকি নাগরিকের বিরুদ্ধে নিজ দেশে পুলিশ হত্যার অভিযোগ রয়েছে, যা তিনি নাগরিকত্ব পাওয়ার সময় গোপন করেছিলেন। এছাড়া এক উজবেক নাগরিকের বিরুদ্ধে ভুয়া বিয়ের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার অভিযোগ আনা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নাগরিকত্ব বাতিল বা ডিন্যাচুরালাইজেশন একটি অত্যন্ত জটিল আইনি প্রক্রিয়া হলেও ট্রাম্প প্রশাসন একে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। গত 30 বছরে যেখানে মাত্র কয়েকশো এমন মামলা হয়েছে, সেখানে বর্তমান প্রশাসন কয়েক সপ্তাহের মধ্যে আরও বড় পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে। তবে এই সিদ্ধান্তে আতঙ্ক ছড়িয়েছে প্রায় 2,40,00,000 স্বাভাবিক নাগরিকত্ব পাওয়া প্রবাসীদের মধ্যে। মানবাধিকার সংস্থাগুলোর আশঙ্কা, সামান্য ভুলের কারণেও সাধারণ মানুষ হয়রানির শিকার হতে পারেন। যাদের নাগরিক হওয়া উচিত ছিল না তাদের চিহ্নিত করাই এই অভিযানের মূল লক্ষ্য বলে জানিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে এক লোমহর্ষক বিমান দুর্ঘটনা ঘটেছে। ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের একটি বিমান উড্ডয়নের সময় রানওয়েতে থাকা এক ব্যক্তিকে ধাক্কা দিলে তিনি ইঞ্জিনের ভেতরে ঢুকে পড়েন। এতে সঙ্গে সঙ্গে ইঞ্জিনে আগুন ধরে যায় এবং বিমানের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়ে। শুক্রবার রাতে লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইট 4345 উড্ডয়নের ঠিক আগ মুহূর্তেই এই মর্মান্তিক ঘটনার শিকার হন। বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে যে রানওয়েতে থাকা ওই ব্যক্তি ইঞ্জিনের ভেতরে চলে যাওয়ায় শক্তিশালী অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ডেনভার ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিমানের কেবিনে ধোঁয়া দেখা দিলে পাইলট জরুরি স্লাইড ব্যবহার করে 231 জন আরোহীকে দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। এই প্রক্রিয়ায় এক যাত্রী সামান্য আহত হলেও বাকিরা নিরাপদ রয়েছেন। তবে উচ্চ নিরাপত্তার রানওয়েতে ওই ব্যক্তি কিভাবে প্রবেশ করলেন তা নিয়ে বড় রহস্য দানা বেঁধেছে। এনটিএসবি এবং স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই দুর্ঘটনার পর বিমানবন্দরের একটি রানওয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক সিটির সাবওয়ে সিস্টেমে সামগ্রিক অপরাধ কিছুটা কমলেও খুনের সংখ্যা গত বছরের তুলনায় 300% বৃদ্ধি পেয়েছে। এনওয়াইপিডির সাম্প্রতিক তথ্য অনুযায়ী এবছর সাবওয়েতে ইতিমধ্যে 4টি খুনের ঘটনা ঘটেছে, যা গত বছরের এই সময়ের তুলনায় 3 গুণ বেশি। খুনের পাশাপাশি ডাকাতির ঘটনাও বেড়েছে প্রায় 18%। সম্প্রতি চেলসি সাবওয়ে স্টেশনে রস ফ্যালজোন নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষককে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি একজন মানসিক ভারসাম্যহীন এবং বারবার অপরাধ করার রেকর্ডের অধিকারী। এই ঘটনার কয়েক সপ্তাহ আগে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনে এক ব্যক্তির রামদায়ের আঘাতে 3 জন বৃদ্ধ আহত হন। পরিসংখ্যান বলছে, সাবওয়েতে চুরির ঘটনা কমলেও গুন্ডামি বা তুচ্ছ কারণে মারধর বেড়েছে 15%। সাবওয়ে যাত্রীরা জানাচ্ছেন তারা এখন ট্রেনে চড়তে ভয় পাচ্ছেন। অনেকের অভিযোগ, পুলিশের নজরদারি কমে যাওয়ায় এবং টিকিটবিহীন যাতায়াত বাড়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। যদিও পুলিশ দাবি করেছে গত বছর ছিল 2009 সালের পর সাবওয়েতে সবচেয়ে নিরাপদ বছর এবং বর্তমানে নিরাপত্তা বাড়াতে প্রতিদিন অতিরিক্ত 175 জন অফিসার মোতায়েন করা হয়েছে। কেন্টাকির সুরক্ষিত জেলের দেয়াল টপকে পালিয়েছে 2 বিপজ্জনক কয়েদি। পুলিশকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কিভাবে পালালো এই 2 মরণ ফাঁদ। পুরো রাজ্য জুড়ে এখন টান টান উত্তেজনা আর রেড অ্যালার্ট। পুলিশের চিরুনি অভিযান আর এই রুদ্ধশ্বাস মুহূর্তের বিস্তারিত জানাচ্ছেন সামিরা বাঁধন। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে সুরক্ষিত কারাগার ভেঙে পালিয়েছেন 2 কুখ্যাত কয়েদি। শুক্রবার সন্ধ্যায় রোয়ান কাউন্টি ডিটেনশন সেন্টার থেকে এই পালানোর ঘটনা ঘটে। পুলিশ পলাতক দুজনকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে ঘোষণা করে পুরো রাজ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। নিখোঁজ কয়েদিদের ধরতে চিরুনি অভিযান চালাচ্ছে একাধিক আইন প্রয়োগকারী সংস্থা। কেন্টাকি স্টেট পুলিশের তথ্যমতে পলাতক 2 আসামির একজন 29 বছর বয়সী মাইকেল ফোগেলম্যান এবং অন্যজন 52 বছর বয়সী জেমস স্মলউড।
মাইকেল ফোগলম্যানের উচ্চতা 6 ফুট, ওজন 188 পাউন্ড এবং তার মাথায় ছোট করে ছাটা চুল ও ছোট দাড়ি রয়েছে। অন্যদিকে জেমস স্মলউড কিছুটা স্থূলকায় এবং তার মুখে ধূসর দাড়ি রয়েছে। পালানোর সময় স্মলউডের পরনে সাদা শার্ট ও নীল রঙের জিন্স প্যান্ট ছিল। কারাগার থেকে তারা কিভাবে এবং কার সহযোগিতায় ওয়াক অ্যাওয়ে বা হেঁটে পালিয়ে যেতে সক্ষম হলো তা নিয়ে ব্যাপক তদন্ত শুরু হয়েছে। স্টেট পুলিশের বিশেষ দল এই অভিযানে নেতৃত্ব দিচ্ছে। মোরহেড পুলিশ বিভাগ স্থানীয় বাসিন্দাদের জন্য বিশেষ জরুরি নির্দেশনা জারি করেছে। অপরিচিত বা সন্দেহভাজন কাউকে দেখলে কোনোভাবেই তাদের কাছে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বাসিন্দাদের বাড়ির দরজা জানলা বন্ধ রাখতে এবং সন্দেহজনক কিছু দেখলেই দ্রুত 911-এ ফোন করার অনুরোধ জানানো হয়েছে। কেন্টাকির এই রুদ্ধশ্বাস তল্লাশি অভিযান এখনও অব্যাহত রয়েছে। মিশিগানে বড় ধরনের স্বাস্থ্যসেবা সংকট। ব্লু ক্রস এবং মিশিগান মেডিসিনের মধ্যে চুক্তি নিয়ে বিরোধের জেরে বিপাকে পড়েছেন হাজার হাজার রোগী। 30 জুনের মধ্যে সমাধান না হলে বাড়বে চিকিৎসার খরচ। এই পরিস্থিতিতে রোগীদের জন্য বিকল্প কি ব্যবস্থা থাকছে, বিস্তারিত জানুন সামিরা বাঁধনের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের মিশিগানের স্বাস্থ্যসেবা নিয়ে তৈরি হয়েছে এক চরম অনিশ্চয়তা। ব্লু ক্রস, ব্লু শিল্ড এবং মিশিগান মেডিসিনের মধ্যে বড় ধরনের চুক্তি সংক্রান্ত বিরোধের জেরে বিপাকে পড়েছেন কয়েক হাজার সাধারণ মানুষ। মিশিগানের অন্যতম প্রধান স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান মিশিগান মেডিসিন এবং বীমা সংস্থা ব্লু ক্রস ব্লু শিল্ডের মধ্যে আর্থিক শর্তাবলী নিয়ে রশি টানাটানি চলছে। আগামী 30 জুনের মধ্যে যদি উভয় পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে না পারে, তবে হাজার হাজার রোগী তাদের নিয়মিত চিকিৎসকদের ইন নেটওয়ার্ক সুবিধা হারাবেন। এর ফলে রোগীদের চিকিৎসার খরচ যেমন বহুগুণ বাড়বে, তেমনি অনেককে বাধ্য হয়ে মাঝপথে চিকিৎসক পরিবর্তন করতে হবে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো সেই সব শিশুদের নিয়ে যারা জটিল এবং বিরল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে মিশিগান মেডিসিনে চিকিৎসা নিচ্ছে। অভিভাবকরা চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। যদিও ব্লু ক্রস কর্তৃপক্ষ কিছুটা নমনীয় হয়ে জানিয়েছে যেসব রোগীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বা জীবন সংকটাপূর্ণ তারা আগামী 29 সেপ্টেম্বর পর্যন্ত আগের সুবিধাগুলো পাবেন। তবে সাধারণ রোগীদের জন্য 30 জুনই হলো চূড়ান্ত সময়সীমা। উভয় পক্ষই বর্তমানে আলোচনার টেবিলে রয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। মিশিগানের বাসিন্দারা আশা করছেন সাধারণ মানুষের স্বার্থে দ্রুতই এই অচল অবস্থার অবসান ঘটবে। স্বাস্থ্য বীমা এবং হাসপাতাল কর্তৃপক্ষের এই দ্বন্দ্বে সাধারণ রোগীরা যাতে বলি না হন, সেদিকেই এখন সবার নজর। যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশি মালিকানাধীন নতুন গ্রোসারি প্রতিষ্ঠান লালবাজারের যাত্রা শুরু হয়েছে। ওয়ারেন সিটির 9 মাইল এলাকায় সফট ওপেনিংয়ের দিনে ক্রেতাদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। সুবিশাল, আধুনিক ও মানসম্পন্ন পণ্য নিয়ে মিশিগানের ওয়ারেন সিটিতে উদ্বোধন হলো বাংলাদেশি মালিকানাধীন গ্রোসারি প্রতিষ্ঠান লাল বাজার। শুক্রবার দুপুরে ওয়ারেনের বাংলাদেশে অধ্যুষিত রায়ান রোড ও 9 মাইল এলাকায় সুপারমার্কেটটির সফট ওপেনিং অনুষ্ঠিত হয়। বিশাল পরিসরের এই সুপারমার্কেটে রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সুবিধা। সফট ওপেনিং উপলক্ষে প্রায় সব পণ্যে বিশেষ মূল্যছাড় ঘোষণা করে লাল বাজার কর্তৃপক্ষ। আর এই ছাড়ের কারণে উদ্বোধনের প্রথম দিনেই দুপুর থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় দেখা যায়। সর্বোচ্চ ডিসকাউন্টে পণ্য কিনতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন অনেক ক্রেতা। মিশিগানে একটার পর একটা গ্রসারি চালু হচ্ছে। আমরা যারা ক্রেতা, আমাদের জন্য একটা সুখবর। আমরা আশা করব প্রত্যেক গ্রসারি যেন আমাদেরকে সুলভ মূল্যে আমাদেরকে ক্রেতাকে সবসময় আমাদেরকে সেই সুবিধা দেন, তাদের কাছে সেই প্রত্যাশা করি। মিশিগানে নতুন গ্রসারি শপ লালবাজার, আজকে তাদের গ্র্যান্ড ওপেনিং। সো এখানে সব সুলভ মূল্যে জিনিস পাওয়া যাচ্ছে। আমি আশা করি ভবিষ্যতেও এই দ্বারা অব্যাহত থাকে। আর সবচেয়ে ভালো লাগলো এই গ্রোসারি শপের নামটা লালবাজার দেখে। এটা আমাদের সিলেটের ঐতিহ্যবাহী লালবাজার।
এটা অনেক ভালো লাগলো। আর আমি আশা করি আমরা সব কিছু সুলভ মূল্যে পাবো ইনশাআল্লাহ ভবিষ্যতে। লালবাজারে পাওয়া যাচ্ছে নিত্য প্রয়োজনীয় সব পণ্য, কাঁচা বাজার, মাছ মাংস, ফ্রোজেন আইটেম, চাল, ডাল, আদা, রসুন, পেঁয়াজ সহ দেশি বিদেশি ফলমূল। এছাড়াও রয়েছে মুদি পণ্য, ক্রোকারিজ, ইলেকট্রনিক সামগ্রী, স্টেশনারি পণ্য সহ ঘরোয়া প্রয়োজনীয় নানা উপকরণ। প্রতিষ্ঠানটির পরিচালকরা জানান, বাংলাদেশের সহ বিভিন্ন দেশের মানুষের চাহিদা মাথায় রেখে এক ছাদের নিচে সব ধরনের পণ্য সরবরাহের লক্ষ্যেই লালবাজার গড়ে তোলা হয়েছে। আপাতত সফট ওপেনিং এর মাধ্যমে কার্যক্রম শুরু হলেও শিগগিরই গ্র্যান্ড ওপেনিং এর আয়োজন করা হবে। হ্যালো, আসসালামু আলাইকুম মিশিগানবাসী। আমার নাম রাহি আহমদ। আমরা দুইজন পার্টনারে মিলে নতুন একটা দোকান করছি, নাম আপনার লালবাজার। আমরা সিলেটের ঐতিহ্যবাহী জায়গা লালবাজার ও দেখিয়া। আর মোটামুটি আপনার লাগি সবার একটা সমস্যা ওয়ারেনার পার্কিং বলে, সবার পার্কিং নাই। সো আমরা বালা পার্কিং আছে, এখানে মাঝে 60 টাকারই মিনিমাম রাখতে পারবা। আর খুব ওপেন, একবারে নিউ স্টোর, একবার ব্র্যান্ড নিউ স্টোর, এভরিথিং নিউ। আপনারা যেটা আপনারা দরকার আপনারা চাইবা। এই নয় যে সেল আমরা দিছি অলরেডি হয় এক জিনিসের, আরও সামনে দিয়ে আরও সেল দিমু। তো ইনশাল্লাহ আপনারা আইবা, দেখবা, আপনারা আশা করি ভালো লাগবে। ওয়ারেনের 9 মাইল এলাকায় বড় পরিসর ও সুবিশাল পার্কিং সুবিধা নিয়ে লালবাজার এখন মিশিগানের বাংলাদেশি কমিউনিটির কেনাকাটায় নতুন সংযোজন। যুক্তরাষ্ট্রের আবাসন খাতে বড় পরিবর্তন। এখন থেকে সময় মতো বাড়ি ভাড়া পরিশোধের রেকর্ড থাকলে আপনিও পেতে পারেন আবাসন ঋণ। প্রথাগত ক্রেডিট স্কোর না থাকলেও ভ্যান্টেজ স্কোর মডেলের ঋণ পাওয়া এখন আরও সহজ। বিশেষ করে ফ্রিল্যান্সার ও নতুন অভিবাসীদের জন্য এটি একটি বিশাল সুযোগ। বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার স্বপ্ন দেখছেন এমন লাখো মানুষের জন্য এক যুগান্তকারী সুখবর নিয়ে এসেছে সরকারি আবাসন ঋণ সংস্থা ফ্যানি মে এবং ফ্রেডি ম্যাক। এখন থেকে আপনার সময় মতো বাড়ি ভাড়া পরিশোধের রেকর্ডই হতে পারে আপনার বাড়ির মালিক হওয়ার চাবিকাঠি। এতদিন প্রথাগত ক্রেডিট স্কোর না থাকায় অনেক সামর্থ্যবান ব্যক্তিও আবাসন ঋণ থেকে বঞ্চিত হতেন। তবে গত মাসে চূড়ান্ত হওয়া নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে ঋণের যোগ্যতার সূচক ক্রেডিট স্কোর তৈরিতে মাসিক বাড়ি ভাড়া ও ইউটিলিটি বিল পরিশোধের তথ্য বিবেচনা করা হবে। ভ্যান্টেজ স্কোর নামক এই নতুন মডেলের মাধ্যমে প্রায় ৭৭ লাখ আমেরিকান তাদের ক্রেডিট স্কোর ৬২০-এর উপরে নিয়ে যেতে সক্ষম হবেন। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তন মূলত ফ্রিল্যান্সার, গিগ ওয়ার্কার এবং নতুন অভিবাসীদের জন্য বড় সুযোগ তৈরি করবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে নিয়মিত ভাড়া পরিশোধের তথ্য যুক্ত হওয়ায় তরুণদের ক্রেডিট স্কোর গড়ে ৬৭ থেকে ১০০ পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এতে করে বাজারে প্রায় $৭৭৭ বিলিয়ন নতুন মর্টগেজ লেনদেনের সম্ভাবনা তৈরি হয়েছে। পেনসিলভেনিয়া ও মিশিগান ভিত্তিক প্রধান ঋণদাতা প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে এই মডেলে ঋণ প্রদান শুরু করেছে। অর্থনীতিবিদদের মতে পুরনো ও অনমনীয় ব্যবস্থার বদলে এই আধুনিকায়ন আবাসন বাজারে আরও স্বচ্ছতা ও গতিশীলতা আনবে। তবে বর্তমানের অস্থির শ্রমবাজার এবং উচ্চ সুদের হারের চ্যালেঞ্জগুলো মাথায় রেখেই নতুন এই নীতি বাস্তবায়িত হচ্ছে। প্রথাগত ঋণের শিকল ভেঙে এই নতুন নিয়ম সাধারণ মানুষের জন্য আবাসন ব্যবস্থাকে কতটা সহজ করে, এখন সেটাই দেখার বিষয়। এই ছিল বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।